ओम शांति। আজকের ব্যক্তবাণী 11/6/1971। তো 3 লোকে বাপদাদার সমীপে থাকা রত্নদের লক্ষণ। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন, আমরা যদি পাঁচফেত অনার হতে চাই, আমরা যদি সবসময় বাবার সমীপ রত্ন হতে চাই, তাহলে একটা বিষয়ে বাবা বলছে বিশেষ আমাদেরকে নজর রাখতে হবে, আর সেটা হলো কোনো সঙ্গ দোষে আমরা যেন না যাই। সবসময় নিজেকে যেন সঙ্গ দোষ থেকে দূরে রাখি। बाबा बोलছেন कई प्रकार के आकर्षण पेपर के रूप में आएंगे, लेकिन आकर्षित नहीं होना। तो बाबा बोलছেন অনেক রকমের আকর্ষণের পেপার তো আমাদের সামনে আসবেনি। মায়া বিভিন্ন রকম রূপ ধারণ করে পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনে তো আসবে, শেষ সময় অবধি পরীক্ষা চলবে, কিন্তু আমরা যেন তাতে আকর্ষিত না হই। हर्षित मुख हो, पेपर समझ पास होना है। তাহলে কি করতে হবে? আমাদেরকে বাবা বলছে হর্ষিত মুখ হয়ে পেপারগুলোর সম্মুখীন হয়ে পেপারগুলোতে আমাদেরকে পাশ করতে হবে। হাসি মুখে পেপারগুলোতে পাশ করতেই হবে। संग दोष कई प्रकार का होता है। এবার বাবা সঙ্গ দোষের একটু ডিটেলটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো সঙ্গ দোষ অনেক রকমের হয়। माया संकल्पों के रूप में भी अपने संग का रंग लगाने की कोशिश करती है। তো অনেক সময় হয়তো আমরা ভালো পুরুষার্থ করছি বলে আমাদের কর্ম ঠিক হয়ে গেছে, শ্রেষ্ঠ হচ্ছে, বাণীও কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বাবা এখানে বলছেন মায়া আমাদের সংকল্পর মধ্যেও নিজের সঙ্গে রং লাগানোর চেষ্টা করে। মানে কিছু দেখলেই সংকল্প চলছে, কিন্তু ওটা বাণী আর কর্মে আসছে না, ওখানে আমি কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু সংকল্প এখানে কন্ট্রোলে আসেনি। তো সেটা বাবা বলছে মায়া কিন্তু ওখানেও মানে সংকল্পের মধ্যে আমার সঙ্গদোষ চলে আসছে। তার মানে কিছু দেখে এটা কেন করলো, এর করা উচিত না, আমি এটা করলে ভালো হতো, যে কোনো রকমের সংকল্প চলছে। তার মানে মায়া সংকল্পর মধ্যে আমাকে রং লাগিয়ে সঙ্গদোষে নিয়ে আসে। तो इस व्यर्थ संकल्पों के व माया की आकर्षण के संकल्पों में कभी फेल नहीं होना। তো বাবা চাইছেন আমরা এই যে ব্যর্থ সংকল্প আসে বা মায়ার আকর্ষণের সংকল্প আসে, সেগুলোতে যেন আমরা ফেল না হই। তার মানে সেখানে যেন আমি সঙ্গদোষে না আসি। और फिर আর কোথায় কোথায় আসে? और फिर स्थूल संबंधी का संग, उसमें न सिर्फ परिवार का संबंध होता है, लेकिन परिवार के साथ साथ और भी संबंध का संग। এছাড়া বাবা বোঝাচ্ছেন মায়া কোথায় কোথায় আসে? স্থূল সম্বন্ধী, হ্যাঁ, আমাদের লৌকিককে আশেপাশে যারা বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজন, যে কোনো কেউ হতে পারে, আমরা যেখানে চাকরি করি, ব্যবসা করি, মানে যারাই আমাদের সম্বন্ধ সম্পর্কে আসে, তাদের মধ্যে দিয়েও কিন্তু মায়া সঙ্গের রং লাগাতে পারে। আমাদের পরিবারেরও হতে পারে, আমাদের অন্য কোনো সম্বন্ধেরও আত্মীয় স্বজনও হতে পারে। মানে যে কোনো আত্মার রূপে মায়া স্থূল জগতেও আমার মধ্যে সঙ্গদোষ নিয়ে আসতে পারে। सहेली का संग भी संबंध का संग है। হ্যাঁ, আমার কোনো সখী আছে, বন্ধু আছে, আমি ভাবছি ও অনেক ভালো বন্ধু, কিন্তু ও এলেও মাঝে মাঝে ধরো আমার
উল্টো পাল্টা সংকল্প চলছে, ব্যর্থ সংকল্প চলছে, বা দু একটা শব্দ বন্ধুবান্ধবের মধ্যে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। কর্ম অনেক সময় হাসি ঠাট্টাতে একটু খুব ক্যাজুয়াল হয়ে যায়, সাধারণ হয়ে যাচ্ছে, শ্রেষ্ঠ থাকছে না, শুভ থাকছে না। তো সেজন্য ভাবছে এটাও কিন্তু সঙ্গদোষের মধ্যে ঢুকছে। সেজন্য সখী, বন্ধুবান্ধব এদের সম্বন্ধও কিন্তু একটা সঙ্গের মধ্যেই পড়ছে। তো ওখানে আমাদের সঙ্গদোষটা চেকিংয়ে রাখতে হবে। তো कोई भी संबंधी के संग में नहीं आना है। তো যে কোনো সম্বন্ধী হোক, যে কোনো রূপে হোক, তাদের রং যেন আমাদের না লাগে। মানে বা বলে উল্টো হতে হবে, মানে তারা আমাদের কাছে আসছে কিন্তু আমাদের সঙ্গে রং তাদের মধ্যে লেগে যাওয়া উচিত। তারা অন্যরকম ভাষা বলছিল, আমরা যখন ওর পাশে এলাম, আমাদের ভাষাগুলো ওরা যেন শেখে। তাদের ভাষার মধ্যে, চিন্তনের মধ্যে, কর্মের মধ্যে একটা পরিবর্তন আসুক, শ্রীমৎ প্রমাণ এরকম হতে হবে। মানে আমাদের রং ওখানে লাগুক, ওদের রং যেন আমাদের মধ্যে না লাগে, সে যে কোনো লেভেলে হোক। कोई के वाणी के संगदोष में भी नहीं आना। কারো বাণীর সঙ্গদোষেও যেন আমরা প্রভাবিত না হই। অনেক সময় অনেক লোকেরা তো মানে অন্য লেভেলে কথা বলছে, আমরাও তার প্রভাবে এসে, আমাদের পুরনো সংস্কার আছে বলে আমি ওইখানে ধরো ক্যাজুয়াল শব্দ বেরিয়ে যাচ্ছে, আমি ওখানে আমার নিজের যে ঈশ্বরীয় সন্তান বা দৈবী সন্তান হব এসবগুলো ভুলে যাচ্ছি শব্দগুলো। তো বাবা বলে না, শব্দের জন্য বা কম বলো, ধীরে বলো, সোচ সোচকে বলো, মিঠা মিঠা বলো, কত কি বলেছে। তো আমাকে ওটা খেয়াল রাখতে হবে। বাবা বলছে वाणी द्वारा भी उल्टा संग का रंग लग जाता है। বাণীর মাধ্যমে অনেক সময় উল্টো সঙ্গের রং লেগে যায়। অনেক সময় কেউ ঝগড়াঝাটি করছে বা উল্টো পাল্টা কথা কাটাকাটি হচ্ছে, আমি ভাবছি ওদের মাঝখানে গিয়ে একটু শান্তি করাই, কিন্তু এরকম ভেবে আমরা অনেক সময় গেলাম, কিন্তু ওখানে এমনভাবে সব কথাবার্তার মধ্যে গিয়ে দেখলাম আমার এই শব্দগুলো আবার উল্টে গেল। তো অনেক সময় আমাদের চেকিংয়ে রাখতে হবে আমার মুখের শব্দগুলো যেন ঠিক থাকে, মানে ওদের সঙ্গ যেন আমার উপরে কোনো ইফেক্ট না করে। তো इससे भी अपने को बचाना है, তো এর থেকেও নিজেকে রক্ষা করতে হবে। फिर अन्न का संगदोष भी है, এছাড়া অন্যের সঙ্গদোষও আছে। অন্য अगर कभी भी किसके भी समस्या अनुसार व कोई संबंधी के स्नेह के वश भी अन्न दोष में आ गई, तो ये अन्न भी अपने मन को संग के रंग में लगा देता है। অন্য মানে বাবা তো বলেছেন আমাদের সবসময় ব্রহ্মভোজন খেতে হবে, যেটা ব্রাহ্মণরা তৈরি করবে, ভগবানকে স্মরণ করে করবে, আর ভগবানকে নিবেদন করে আমরা সেটা প্রসাদ রূপে গ্রহণ করব। আমাদের জন্য এটা হচ্ছে এখন অন্ন। কিন্তু বাবা বলছে কখনো ধরো আমি খুব সমস্যায় পড়ে গেছি, কিছু নেই, তা আমি খেয়ে ফেললাম, বা কোনো সম্বন্ধী আমাকে এত ভালোবাসে, এত রিকোয়েস্ট করে করে খাইয়ে দিল, তো বাবা বলছে সেই অন্যেরও কিন্তু তোমার মনের মধ্যে মানে ইফেক্ট পড়ে, তোমার মনে সেই সঙ্গে রং কিন্তু লেগেই যাবে, এটা একটা দোষ ঢুকে গেল। इसलिए इससे भी अपने को बचाते रहना। যেন বাবা চাইছেন এসব থেকে আমরা যেন বেঁচে থাকি, মানে নিজের রক্ষা করি। তারপরে বাবা বলছেন कर्म का भी संग होता है, এবার কর্মেরও একটা সঙ্গ হয়। इसलिए इससे भी अपने को बचाते रहना है, है ना। আমরা ট্রেনে বসে বসে আসছি, বাসে পাশে দাঁড়িয়ে আছি, কর্মে মানে আসা যাওয়া বসা যে কোনো জায়গায় বা অফিসে ব্যবসায় যেখানেই যাচ্ছি, যেখানেই কর্ম হচ্ছে যে কোনো রকম, সে আত্মাদেরও ইফেক্ট আমাদের উপরে চলে আসে। তো সেটা বাবা বলছে তুমি কর্মে যেখানেই যাচ্ছ ওখানেরও কিন্তু একটা সঙ্গ থাকে, তার থেকেও কিন্তু নিজে রক্ষা করতে হবে। তব পাস উইথ অনার বনেঙ্গে, তারপরেই কিন্তু আমরা পাস উইথ অনার হতে পারব।
তার মানে বাবার সমীপ রত্ন হতে গেলে পাস উইথ অনার তো হতেই হবে। আর পাস উইথ অনার হতে গেলে সঙ্গদোষ, এতগুলো জায়গা বাবা যেগুলো বোঝালেন, সব জায়গা থেকে নিজেকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। संग दोष के पेपर में पास हो गई तो समझो समीप आ सकती हो। মানে সঙ্গ দোষের যে পেপার, বিভিন্ন জায়গায় মায়া ঢুকছে, সব জায়গা থেকে আমি যদি পাস হয়ে যাই, নিজেকে রক্ষা করতে পারি, তাহলে বুঝবে কি তুমি বাবার সমীপ রত্ন হতে যাচ্ছ। अगर संग दोष में आ गई तो दूर हो जाएंगी। আর যদি আমি সঙ্গ দোষে চলে আসি, তাহলে বাবার থেকে আমি আত্মা দূরে চলে যাব। फिर न निराकारी वतन में, न अभी संगम युग में, न भविष्य में पास रह सकेंगे। তাহলে আমি কোন কোন জায়গায় বাবার থেকে দূরে হয়ে যাচ্ছি। একটা হচ্ছে নিরাকারী বতন, বাবা বলে না উপরে যে সোল ওয়ার্ল্ড, আত্মাদের যে একটা ঝাড় আছে, ওখানে একেবারে উপরে শিব বাবা, তারপরে ব্রহ্মা বাবা, মাম্মা, তারপরে সব রত্নরাজারা সমীপ হবে। আমি ওইখান থেকেও দূরে হয়ে যাব, ওখানেও সমীপে জায়গা পাবো না। এই সঙ্গম যুগে বাবার এই যে পরিবার, ব্রাহ্মণ পরিবার, এখানেও একেবারে কাছের হতে পারবো না। এখানে ব্রাহ্মণ পরিবারের কাছে মানে বাবার কাছে, সেটাও মিস হবে। আর ভবিষ্যতে আমি যে রয়্যাল ফ্যামিলিতে ঢুকবো, সেখানেও দূরে হয়ে যাব। তো তিনটে জায়গায় আমি পিছনে হয়ে যাব। तो एक संग दोष तीनों लोकों में दूर हटा देता है। तो একটা সঙ্গ দোষে আমাকে পিছিয়ে দেবে, তিনটে লোকের থেকে আমাকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে। নিরাকারী, সঙ্গম যুগ আর ভবিষ্য, তিন জায়গায় আমি পিছনে চলে যাচ্ছি। एक संग दोष से बचने से तीनों लोकों में, तीनों कालों में बाप के समीप रहने का भाग्य प्राप्त कर सकती हो। একটা সঙ্গ দোষ এলে তিন জায়গায় দূরে সরে গেলাম, আর এর থেকে যদি আমি রক্ষা পেয়ে যেতাম উল্টো, তাহলে আমি তিনটে লোকে, তিনটে কালে বাবার সমীপে থাকার ভাগ্য প্রাপ্ত করতে পারতাম। इस ग्रुप को बाप दादा हंसों का संगठन कहते हैं। तो बाबा এই গ্রুপের নাম হংসের সংগঠন রাখছেন। हंसों का कर्तव्य व स्वरूप क्या होता है? हंसेर कर्तव्य की व स्वरूप की? हंसों का स्वरूप है प्योरिटी और कर्तव्य है सदैव गुणों रूपी मोती ही धारण करेंगे। तो हंसदेर स्वरूप प्योरिटी, पवित्रता, যেন হংস সাদা, আর কর্তব্য সর্বদা গুণরূপী মোতি তারা ধারণ করবে। अवगुण रूपी कंकड़ कभी भी बुद्धि में स्वीकार नहीं करेंगे। অবগুণ রূপী কাকর কখনো তারা বুদ্ধিতে ধারণ করবে না। ये है हंसों का कर्तव्य, এটাই হচ্ছে হংসদের কর্তব্য, মানে আমাদের কর্তব্য। স্বরূপ পিউরিটি, আর সবসময় গুণরূপী মতি ধারণ করব, অবগুণরূপী কাকর ধারণ করব না বুদ্ধিতে। लेकिन इस कर्तव्य को पालन करने के लिए बाप दादा से सदैव आज्ञा मिलती रहती है। বাবা যে এই কর্তব্য আমাদের করতে হবে, আর এটা পালন করার জন্য বাপ দাদার থেকে আমরা সর্বদা আজ্ঞা পাই। वो कौन सी आज्ञा है? ওটা কোন আজ্ঞা, মানে যেটা দিয়ে আমি সবসময় গুণরূপী মতি ধারণ করব, অবগুণরূপী কাকর ধারণ করব না, তার জন্য বাবার একটা আজ্ঞা আছে। কোন আজ্ঞা? जिस आज्ञा का आपका चित्र भी बना हुआ है, সেই আজ্ঞা অনুসারে আমাদের একটা চিত্রও তৈরি হয়ে আছে। बुरा ना देखना, बुरा ना सुनना, ना बोलना, ना सोचना। হ্যাঁ, ওই গান্ধীজির বাঁদর। তো খারাপ আমি দেখব না, খারাপ আমি শুনবো না, খারাপ আমি বলবো না, খারাপ আমি ভাববো না। গান্ধীজির তিনটে বাঁদর, আমাদের হচ্ছে চারটে। তো আমাদের চারদিক থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। দেখবো না, শুনবো না, বলবো না, ভাববো না। अगर इस आज्ञा को सदैव स्मृति में रखेंगे तो फिर
सच्चा हंस बनकर बाप जो सर्व गुणों का सागर है, सागर के किनारे पर सदैव बैठे रहेंगे। বাবু যে আজ্ঞাটা যদি আমি পালন করতে পারি, সবসময় স্মৃতিতে রাখতে পারি, তাহলে আমি সত্যিকারের হংস হয়ে যাব। আর সত্যিকারের হংস হয়ে বাবা তো সর্বগুণের সাগর, সেজন্য আমি ওনার সবসময় পাশেই বসে থাকব। মানে উনি যেমন গুণের সাগর, আমিও গুণের সাগর হয়ে বসে থাকব। তার মানে সবসময় বাবার কাছে রইলাম। तो अपनी बुद्धि को सिवाय ज्ञान सागर बाप के और कहाँ भी ठिकाना न देना। तो तार एकटा उपाय होच्छे आमार बुद्धि जेन एकमात्र ज्ञान सागरेर काछेई थाके, ओ छाड़ा आर कोनो ठिकाना नेই बुद्धिर। এটা বুদ্ধিতে আমাকে পাকা করতে হবে, আমার একটাই ঠিকানা বাবা। क्योंकि हंसों का ठिकाना है ही सागर। বাবা যে কেন এই ঠিকানা, কেন হংসরা কোথায় থাকে, ওরা সাগরেই থাকে। তো আমিও বুদ্ধি দিয়ে জ্ঞান সাগর বাবার কাছে থাকব। तो अपने को हंस समझकर अपनी प्रतिज्ञाओं को पालन करती रहना। समझा? তাহলে নিজেকে হংস অনুভব করো আর নিজের প্রতিজ্ঞাগুলিকে পালন করো। বুঝেছো? मोती और कंकड़ दोनों को छांटना सीखा है। বাবা এটা একটা সুন্দর প্রশ্ন করছেন আমাদের। মতি আর কাকড় এ দুটোকে আলাদা করতে শিখেছো? कंकड़ क्या होता है, रत्न क्या होता है? হ্যাঁ, বাবা বলছে কাকড় কি হয়, রত্ন কি হয়। এটা আমরা বারে বারে শুনছি। আমরা হলি হংস মানে এই কাকড় আর মতি একসাথে থাকবে, ওটাকে আমি আলাদা করে নেব। দুধ আর জল একসাথে থাকবে, আমরা দুধ নিয়ে নেব, জল ছেড়ে দেব, হংসের কাজ। কিন্তু আমি সত্যিকারে মানে প্র্যাকটিক্যালে তো আমার সামনে কাকড় আর মতি আসছে না স্থূল রূপে, কি আমি টুকটুক আলাদা করে দেব। তা আমার কাছে তো সূক্ষ্ম রূপে আসছে। তো শোনো বাবা বলছে তুমি কি সত্যি চেনো তো? মানে কাকড় বলতে বাবা কী বোঝাচ্ছে, রত্ন বলতে বাবা কী বোঝাচ্ছে, কাকে কোন জায়গায় আলাদা করতে হবে সেটা তুমি বুঝেছো তো? এটা একটা সুন্দর বাবা প্রশ্ন দিচ্ছেন। নলেজফুল তো বানিয়ে হোনা, নলেজফুল তো বাবা বানিয়ে দিয়েছে। মানে সূক্ষ্মরূপে আসুক মায়া, সেটা অবগুণ না গুণ, সেটা তো নিশ্চয় আমরা মানে বেছে নেওয়া শিখে গেছি। জন্য নলেজফুল হতে হবে কোনটা কাকড় কোনটা রত্ন। अब देखेंगे ये हंस क्या कमाल दिखाते हैं। ভাবছি এখন আমি দেখব এই হংসগুলো মানে আমরা বাবাকে কি কামাল করে দেখাই। हंसों का संगठन न चाहते हुए भी अपने तरफ आकर्षित करता है। বাবা যে হংস, হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা দেখলাম ওরে বাপরে জলের মধ্যে দেখো হংস যাচ্ছে, আর একটা অনেক গ্রুপে হংস থাকলে সবাই নজর চলে যায়। তো বাবা বলছে হংসদের সংগঠন, তুমি চাও বা না চাও, তুমি যদি হংস হতে পারো সকলের নজর তুমি আকর্ষিত করবেই। तो संग दोष से बचना है और ईश्वरीय संग में रहना है। আমাদের কি করতে হবে? সবসময় ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে আর অন্য সঙ্গ দোষ থেকে নিজেকে রক্ষা করতে হবে। अनेक संग छोड़ना एक संग जोड़ना है। অনেক সঙ্গ ত্যাগ করো আর একের সঙ্গ করো। ईश्वरीय संग सिर्फ शरीर से नहीं होता, लेकिन बुद्धि द्वारा भी ईश्वरीय संग में रहना है। হ্যাঁ, বাবা ঈশ্বরীয় সঙ্গ সবসময় শরীরের মাধ্যমে হবে না। মানে আমরা স্থূল রূপে মধুবনে আছি তখন তো বাবার সঙ্গ বরাবরই থাকে, কিন্তু যখন আমরা ওইখান থেকে অন্য জায়গায় চলে এলাম সেখানে আমি বুদ্ধির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। बुद्धि सदैव ईश्वरीय संग में रहे और स्थूल संबंध में भी ईश्वरीय संग रहे। तो बुद्धि सब समय আমি ঈশ্বরীয় সঙ্গেই থাকব। মানে আমি যেখানেই থাকি, স্থূল জগতে থাকি বা আমাদের ব্রাহ্মণ পরিবারে থাকি, যেখানেই থাকি আমি আত্মা সবসময় বুদ্ধি দিয়ে ঈশ্বরীয় সঙ্গে আছি। इस संग के आधार पर अनेक संग दोष से बच जाएंगे। এই সঙ্গ আমি যদি করতে পারি, আমার বুদ্ধি যদি এটাতে
মানে পারদর্শী হয়ে যায় একেবারে 100%, তাহলে বাবা বলছে তুমি অনেক সঙ্গদোষ থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে। সিরিফ ট্রান্সফার করনা হ্যাঁ, এখানে কী করতে হচ্ছে, শুধু ট্রান্সফার। বুদ্ধি ওর কথা ভাবছে, বুদ্ধিকে ওখান থেকে এনে বাবার কাছে নিয়ে আসতে হবে বারে বারে। তো বুদ্ধি তো নর্মালি ভাববেই কিছু না কিছু, যা দেখবে মন সংকল্প করবে, বুদ্ধি ওদিকে যাবে। শুধু এখন ট্রান্সফার, এটা নয় এটা। कोमलता को कमाल में परिवर्तन करना। তো আমাদের স্বভাব তো কোমল, হ্যাঁ এটা দেখলে আমরা ওদিকে ঢুকে যাচ্ছি। তো বাবা বলছেন এখন আমাদের এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। কোমলতা আর থাকবে না, কামাল করে দেখাবো। কোমলতা দিখানা नहीं, হ্যাঁ কোমলতা দেখাবে, তোমরা দেখাবে না। सिर्फ संस्कारों को परिवर्तन करने में कोमल बनना है। কোমল তো বাবা বলছে একটু তো হতে হবে তোমাদের, কিন্তু কোন জায়গায়, সংস্কারগুলি পরিবর্তন করতে, হ্যাঁ না, যেমন নিজেকে ক্ষমা চেয়ে নিতে, সহ্য করতে, এসব জায়গায় একটুখানি কোমল হতে হবে, নাহলে আমার অভিমান দাঁড়িয়ে যাবে, ইগো চলে আসবে। এই জায়গায় একটু কোমল হয়ে যাও, এখানে কোমলতা দেখাও। कर्म में कोमल नहीं बनना, কর্মে কোমল হওয়া দরকার নেই, মানে কর্ম শ্রীমৎ প্রমাণই যেন হয়। इसमें तो शक्ति रूप बनना है, মানে কর্মে তো আমাদের শক্তি রূপ থাকতে হবে, কোমল নয়। अगर शक्ति रूप का कवच सदैव धारण नहीं करेंगी तो कोमल को तीर बहुत जल्दी लग जाएगा। তো শক্তি রূপ হচ্ছে বাবা বলছে একটা হচ্ছে কবচ আমাদের জন্য, আর সে কবচটা সবসময় ধারণ করে রাখতে হবে, না হলে আমরা কোমল কোমল আর শক্তিরূপের হলো কবচ, এটা থাকলে আমি সবসময় প্রোটেক্টেড। আর যদি শক্তিরূপের কবচটা না থাকে, আমি তো এমনি কোমল, তো বিভিন্ন রূপে মায়া এসে আমাকে আহত করে দেবে সহজেই। তীর भी कोमल स्थान पर ही लगाते हैं ना, এটাও ঠিক কথা। যে কোনো কেউ যে মানে তীর দিয়ে আহত করার চেষ্টা করবে, সে কোথায় আহত করবে, নিশ্চয় যেখানে কোমল জায়গা। বাবা বলে না ওই যে বিচ্ছু ডঙ্ক মারতা হ্যাঁ, ওটাও জায়গা দেখে দেখে ডঙ্ক মারে, তো ওই রকমই আর কি। বাবা বলছে আমার কোমল মানে আমার কোনো দুর্বল সংস্কার, সেটা যেখানে থাকবে মায়া ওই জায়গাতেই কিন্তু আহত করবে, সেজন্য আমার সবসময় শক্তিরূপের কবচ পরে থাকতে হবে। इसलिए अगर शक्ति स्वरूप का कवच धारण करेंगी तो शक्ति रूप बन जाएंगे। সেজন্য আমাদেরকে শক্তি রূপের কবচ সবসময় ধারণ করে রাখতে হবে। फिर माया का कोई तीर लग नहीं सकेगा, তারপরে মায়ার কোনো তীর আমাকে আঘাত করতে পারবে না। कर्म में कोमल नहीं बनना, कर्मे कोमल होयो ना। सिर्फ मोल्ड होने के लिए रियल गोल्ड बनना है। तो একটু কোমল হতে মানে একটু নিজেকে মোল্ড করা, কেন হব ওখানে, কেন আমাকে রিয়েল গোল্ড হতে হবে। চেহারে से नैन चैन में कोमलता नहीं लाना, তা আমার চেহারায় আমার চোখে মুখে যেন কোমলতা না থাকে। ये सभी बातें स्मृति में रख पास विथ ऑनर बनना है, এই সব বিষয় মনে রেখে पास विथ ऑनर किंतु होते हवे। इस ग्रुप में प्रैक्टिकल सबूत बनने वाले उम्मीदवार रतन दिखाई देते हैं। বলছে এই গ্রুপে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে সবাইকে, আর প্রমাণ স্বরূপ মানে উম্মিদওয়ার রত্ন বাবা দেখতে চাইছেন, যারা বাবাকে প্র্যাকটিক্যালে এরকম হয়ে দেখাবে। हर एक को एक दो से आगे जाना है, আমাদের সকলকে একে অপরের থেকে এগিয়ে যেতে হবে। বাবা বলে না রেস করতে হবে, মানে পুরুষার্থে ভালো স্থিতি আনার জন্য সবসময় একে অপরের থেকে এগিয়ে যাওয়ার পুরুষার্থ করো। दूसरों को आगे जाता देख हर्षित नहीं होना है, सिर्फ दूसरों को देखते रहेंगे तो भक्त हो जाएंगे। বলছে অনেক সময় আমরা দেখলাম অন্য এগিয়ে যাচ্ছে, বাবলা তাতে খুশি হওয়া উচিত আমাদের,
কিন্তু খালি আমি যদি ও ভালো প্রসাদ করছে, আমি 1 ঘন্টা যোগ করি, ও 2 ঘন্টা করছে, খুব ভালো খুব ভালো, আমি আনন্দিত হচ্ছি, হ্যাঁ সবাই প্রসাদ এগিয়ে যাচ্ছে। বা বলছে যে তুমি অন্যদের এগিয়ে যেতে দেখে আনন্দিত হতে থাকো, তাহলে তুমি ভক্তের মতো হয়ে গেলে। ভক্ত যেমন দেবী দেবতার এই মহিমা করে করে আনন্দ, আমি অন্যদেরকে এগিয়ে যাচ্ছে ওটা দেখে আনন্দিত হচ্ছি। বা বলছে না, অন্য এগিয়ে যাচ্ছে ভালো কথা, শুভ ভাবনা আছে, কিন্তু আমাকে ওর থেকেও এগোতে হবে, সেটাও মনে রেখো। ও 2 ঘন্টা যোগ করছে, তার থেকে আমাকে ইন্সপিরেশন নিতে হবে, মোটিভেশন, তাহলে তো আমাকে একটুখানি করতে হবে, আমাকে আবার 2 ঘন্টা 3 ঘন্টা আরও বাড়াতে হবে। ও 2 বার 5 বার মুরলি পড়ে, তাহলে আমাকে 6 বার পড়তে হবে। এরকম জায়গায় আনতে হবে আমাকে পুরুষার্থে নিজেকেও এগোতে হবে। তো সেটা বাবা এখানে বোঝাচ্ছে। भक्त लोग सिर्फ देख देख उनके गुण गाते खुश होते हैं, तुमको भक्त नहीं बनना है। মানে ভক্তরা শুধু দেখে দেখে গুণগান করে আনন্দ পায়, তারা তো নিজে কর্ম করে না। কিন্তু আমরা তো ভক্ত নয়, আমরা তো দেবতা, সেটা আমাদেরকে করে দেখাতে হবে। ज्ञान स्वरूप और योग युक्त ज्ञानी तो आत्मा और योगी तो आत्मा बनना है। তাহলে আমাকে জ্ঞান স্বরূপ মানে জ্ঞানীও এগোতে হবে, যোগযুক্ত হতে হবে, জ্ঞানী তো আত্মা হও, যোগী তো আত্মা হও, হয়ে দেখাও। अब पेपर की रिजल्ट देखेंगे। बाबा এখন আমাদের রেজাল্ট দেখবে, মানে আমরা প্র্যাকটিক্যালে কি করেছি। जो प्रैक्टिकल सबूत देंगे वो फर्स्ट नंबर आएंगे। বা এর আগের দিনও বললেন থিওরি পেপারে সবাই পাস হয়ে যায়, কিন্তু বাবা প্র্যাকটিক্যাল পেপার দেখতে চাইছেন। যারা প্র্যাকটিক্যালি প্রমাণ দিয়ে দেবে বাবাকে পরিবর্তন হয়ে, তারা ফার্স্ট নম্বরে আসবে। जो सोचते रहेंगे तो बाप भी राज्य भाग्य देने के लिए सोचेंगे। বাবা বলছে যারা শুধু ভাবতে থাকছে, হ্যাঁ ঠিক আছে করব দেখছি, বাবা বলছে বাবা তাদের জন্য রাজ্য ভাগ্য দেব না, বাবাও ভাববে। কিন্তু মানে আমরা ভাবছি, বাবা তখন ভাববে, আমরা প্র্যাকটিক্যাল করে দেখালে বাবাও দিয়ে দেবে। जो स्वयं को स्वयं ही ऑफर करते हैं उनको बाप दादा भी विश्व की राजधानी का राज्य भाग्य पहले ऑफर करते हैं। মানে যারা নিজেকে পরিবর্তন করে ফেলবে, তার মানে নিজেকে অফার করলো, বাবা তাদেরকে বিশ্বের রাজধানীও প্রথম প্রথম অফার করবে। মানে আমাদের কর্মের উপরে, পুরুষার্থের উপরে নির্ভর করছে আমি বাবা থেকে কী কী পাবো। আমি নিজেকে সবার আগে মোল্ড করলাম, বাবাও আমাকে সবার আগে দেবে। আমি করলাম না ভাবছি, বাবাও ভাববে আমাকে দেবে কি দেবে না। अगर अपने को ऑफर नहीं करेंगे तो बाप दादा भी विश्व का तख्त क्यों ऑफर करेंगे। তাও ঠিক, আমি নিজেকে অফার করলাম না, মানে নিজেকে প্র্যাকটিক্যাল চেঞ্জ করলাম না, তো বাবাও বিশ্বের সিংহাসন কেন অফার করবে। अपने को आप ही ऑफर करो तो आफरीन कही जाती है। তো বাবা বলছে নিজেকে নিজে অফার করো, কেন আমাদের নিজস্ব পুরুষার্থ, নিজেকে নিজে অফার করো, তাহলে আমরা আফরিন পাবো, মানে প্রশংসার যোগ্য হব, মানে বাবা বর্ষা দেবে, সেটা যোগ্য হয়ে দাঁড়াবো। গ্যাসকে গুব্বারে नहीं बनना। তো বাবা বলছেন গ্যাসের গুব্বারা, গ্যাসের বেলুন হইও না, মানে নিজে অনেক ভাবছি আমি এই করব সেই করব, বেলুনের মতো হচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না আসলে। तो गैस के गुब्बारे नहीं बनना, वो बहुत तेज़ उड़ते हैं लेकिन अल्पकाल के लिए, है ना। গ্যাসের বেলুন অনেক তাতে ওড়ে, কিন্তু অল্প সময়ের জন্য, একটু পরেই শেষ। তো আমি এটা করব ওটা করব, অনেক কিছু ভাবলাম, একদিন দুদিন করলামও, তারপরে শেষ। আমাদের পুরুষার্থ লাইফ টাইম, শেষ সময় অবধি এখন আমি যা যা করছি, যেখানে যেখানে আমি যা যা ঠিক করেছি, সে মুরলি হোক, অমৃতবেলা হোক, খাবার হোক, বলা হোক, চলা হোক, এটা আমাদের লাস্ট সময় অবধি, যেদিন আত্মা শরীর ছাড়বে সেই দিন অবধি চলবে। যেন গ্যাস বেলুন হয়ে লাভ নেই, 2 দিন চললাম 3 দিন ছাড়লাম, এতে লাভ হবে না। তো বাবা ওটা বুঝিয়ে দিচ্ছে। यहाँ अपने में अविनाशी एनर्जी भरना, टेम्पररी ऑक्सीजन का आधार नहीं लेना। তো এখানে নিজের মধ্যে অবিনাশী এনার্জি ভরো, মানে শেষ সময় অবধি যেন এনার্জিটা চলে, টেম্পোরারি অক্সিজেনের আধার নিও না।
আজকে অক্সিজেন শেষ। অক্সিজেন মানে মোটিভেশন বা ইন্সপিরেশন, হ্যাঁ বাবা বলেছে আজকে করব, এই আমি অক্সিজেন পেলাম। কিন্তু ওটার জন্য টেম্পোরারি না থাকে, ও 2 দিন ধরে রেখেছি, তারপর 3 দিনের পরে ওই পুরসারটা আবার স্লো হয়ে গেল, এরকম যেন না হয়। আচ্ছা, তো এখানে আজকের মূল্যটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে নানা রকম সঙ্গ দোষের ব্যাপারে বুঝিয়েছেন। হ্যাঁ না, বাবা বলছে মায়ার আকর্ষণ সংকল্পর মধ্যেও আসে, সম্বন্ধী রূপেও আসবে, সখীর রূপেও আসে, বাণীর সঙ্গদোষও আছে। হ্যাঁ, আর তারপরে বাবা বলেছে অন্যের সঙ্গদোষ, হ্যাঁ সেটা, আর কর্মেরও সঙ্গদোষ আছে। সঙ্গদোষ যদি থাকে আমার মধ্যে, আমি বাবার থেকে কিন্তু দূরে থাকছি। আর সঙ্গদোষ যদি না থাকে, সঙ্গদোষের পেপারে আমি যদি পাশ হয়ে যাই, তাহলে আমি বাবার সমীপরত্ন হব। আর যারা সমীপ হবে ওরা 3 লোকে কিন্তু বাবার পাশে থাকছে, আর যারা দূরে থাকবে ওরা 3 লোকে আর 3 কালে বাবার থেকে দূরে সরে যাবে। বাবা বলেছে একটা নিরাকারী বাতান, একটা সঙ্গম যুগে, একটা ভবিষ্যতে। তারপরে বাবা বলছে আমরা হচ্ছে হংস, হংসের স্বরূপ পিওরিটি, আর হংসের কর্তব্য সবসময় গুণরূপী মূর্তি ধারণ করো, অবগুণরূপী কাকর ধারণ করবে না। আর তার জন্য বাবা একটা আজ্ঞা দিয়েছে, সেটা মনে রাখলেই এটা করা সম্ভব, মানে হংস হওয়া সম্ভব। সেটা খারাপ দেখবো না, খারাপ শুনবো না, খারাপ বলবো না, খারাপ ভাববো না। বাবা চাইছে আমরা, বাবা বলছে হংস দেখবে, হংসের ঠিকানা সবসময় সাগর। সেজন্য আমিও সত্যিকারে হংস হয়ে গেলে সবসময় সর্বগুণের সাগরের কাছেই থাকবো আমি। আর বাবা একটা জিনিস বলছে, কাকর আর মতি কি হয়, তোমরা নলেজফুল আত্মা, তোমরা এটা জানা উচিত, তাহলেই তো আমরা ওটাকে আলাদা করতে পারবো। তারপরে বাবা বলছে কোমল হওয়ার দরকার নেই, কামাল করে দেখাও, তবেই কিন্তু তুমি নিজেকে রক্ষা করতে পারবে। সেন অনেক সঙ্গ ত্যাগ করো, এক ঈশ্বরীয় সঙ্গের মধ্যে থাকো। শরীর দিয়েও সঙ্গে থাকা যায়, না হলে বুদ্ধি দিয়ে তো ঈশ্বরের সঙ্গে সবসময় থাকা যায়। তাহলে বেশি কিছু করতে হবে না। বাবা বলছে অনেক সঙ্গ থেকে নিজেকে বাঁচাবার জন্য শুধু ট্রান্সফার করো, হ্যাঁ না, বুদ্ধিকে শুধু চেঞ্জ করতে হবে, পরিবর্তন আনতে হবে। তো কর্মে কোমল হওয়ার দরকার নেই, কর্মে শক্তিস্বরূপ হয়ে দেখাও। তার জন্য শক্তিস্বরূপের কবচ ধারণ করো। কেন বাবা বলছে যেগুলো যেখানে যেখানে কোমল স্থান থাকে সেখানে কিন্তু তীর মারা হয়। তো মায়াও তীর দিয়ে আমাকে আঘাত করবে যেখানে আমার কোমল স্থান আছে, সেই জন্য সেখানে শক্তিরূপের কবচ ধারণ করো। তো মোল্ড হয়ে যাও, রিয়েল গোল্ড হয়ে যাও, তোমার চেহারা, তোমার চোখে মুখে কোমলতা যেন দেখা না যায়, তবে তুমি পাস অনার হতে পারবে। আর বাবা বলছে অন্যরা যখন এগিয়ে যাচ্ছে শুধু আনন্দিত হলে হবে না, অন্যকে দেখে নিজেও ইন্সপিরেশন নিয়ে আরও এগিয়ে যাও, না হলে তুমি ভক্তের মতো থেকে যাবে। যদি তুমি ভাবতেই থাকো, প্র্যাকটিক্যাল প্রমাণ না দাও, তাহলে বাবাও কিন্তু রাজ্য ভাগ্য দেওয়ার আগে ভাবতেই থাকবে একে দেবো কি দেবো না। আর যদি নিজেকে অফার করে ফেলো, তো বাবাও কিন্তু বিশ্বের রাজধানী তোমাকে আগে অফার করে দেবে। আর গ্যাসের বেলুন হওয়ার দরকার নেই, সেটা অনেক তাঁতি ওড়ে কিন্তু অল্প সময়ের। টেম্পোরারি অক্সিজেনের আধার নেওয়ার দরকার নেই, এখন নিজের মধ্যে অবিনাশী এনার্জি ভরো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। দিদিভাই, আমি